হাসপাতালে সবার সামনে শাকিলা কেঁদে কেঁদে বলল, আমি সাজ্জাদকে খুব ভালোবাসি, তাকে কেন মারতে চাইবো বলেন? ওসি সাহেব বললেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিংবা সাক্ষী হিসেবে যেন বেঁচে না থাকে সেজন্য। শাকিলার কান্না বাড়তে লাগলো। কান্নার জন্য সে কথা বলতে পারছে না। চারিদিকে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সাজু ভাই, রামিসা, ওসি সাহেব, সুমনা, ফেরদৌস, আরো অনেকে। কিছু অপরিচিত মুখ আছে, এরা হয়তো আশেপাশের কোনো রোগীর স্বজন হতে পারে। অসহায়ের মতো কান্না করতে করতে সাজুর দিকে চোখ পড়তেই দুপা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে সাজুর ডান হাতটা ধরে কেঁদে কেঁদে, সাজু ভাই, আপনি অন্তত বিশ্বাস করুন, আমার স্বামী সাজ্জাদকে আমি অনেক ভালোবাসি। ওর কোনো ক্ষতি হোক সেটা স্বপ্নেও ভাবি না। মা বাবা চাইতো না বিধায় মনের বিরুদ্ধে গিয়ে আমি ওকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন সাজু ভাই, ওকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি ভোগ করেছি। হ্যাঁ আমি। সাজু বলল, কিন্তু আপনার খাবার খেয়ে তো সাজ্জাদ অসুস্থ হয়ে গেছে। ভাগ্যিস এক চুমুক জুস খাবার সঙ্গে সঙ্গে নার্স নিষেধ করেছে, কারণ সাজ্জাদের এসব খাওয়া ঠিক না, না হলে তো পুরোটাই খাইয়ে দিতেন। শাকিলা পূর্বের ন্যায় আরো অসহায় বোধ করতে লাগলো নিজেকে। সে সাজুর হাতটা চেপে ধরে শুধু বলল, আমি সত্যি জানি না জুসের মধ্যে এসব কই থেকে এসেছে। যদি জানতাম তাহলে নিজে খেয়ে মরে যেতাম, তবুও ওকে দিতাম না। ওসি সাহেব বলল, আপনার স্বামীর বন্ধুর মতো আপনাকেও হাসপাতাল থেকে বের করে দিচ্ছি। আমি আমার সাজ্জাদকে রেখে কোথাও যাব না, মেরে ফেললেও না। আপনারা আমার কথা একটু বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। এবার সাজু কিছুক্ষণ ভাবলো, তারপর হাত দিয়ে শাকিলাকে দাঁড় করিয়ে বলল, থানায় তোমাকে আনতে কে কে গিয়েছিল? মা, সুমনা আর ফেরদৌস। মামলা তুলে নিয়ে মা সেখান থেকে বাসায় চলে গেছে, আর আমরা তিনজন চলে এসেছি হাসপাতালে। খাবারগুলো কখন কিনেছো? সিএনজি করে আসার সময় হঠাৎ করে ফেরদৌস বলল, কিছু কিনে নিয়ে যাই। তারপর রাস্তার পাশে সিএনজি থামিয়ে আমি আর সুমনা বসেছিলাম, আর ফেরদৌস কিনে এনেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে কেনার সময় ফেরদৌস সাহেব ওই বিষাক্ত ওষুধটা মিশিয়ে দিয়েছে। কিন্তু বোতল নতুন ছিল, আমি নিজের হাতে সেটা খুলেছি। যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ইনজেকশন করার সিরিঞ্জের মধ্যে আগেই বিষাক্ত ওষুধ ছিল, সেটাই বোতলে পুশ করেছে। এবার উৎসুক জনতা ফেরদৌসের দিকে তাকিয়ে রইল। ফেরদৌস যেন আকাশ থেকে পড়ে একদম স্থির হয়ে গেল। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না যে সাজু ভাই তাকে সন্দেহ করে বিষাক্ত ওষুধ মেশানোর কাহিনী গড়গড় করে বলে দিচ্ছে। ফেরদৌস বলল, এসব কি বলছেন আপনি? আমি কেন করতে যাব? আমি তো চাই তাদের সবার ভালো হোক। নিজের দৈনিক ব্যস্ততা রেখে আমি আপুর সঙ্গে আছি, নিজের বোনের মতো সম্মান করি বলে এত কিছু করলাম, আর সেখানে আমাকেই ফাঁসি দেওয়া হচ্ছে। ওসি সাহেব বললেন, তোমাকে ফাঁসানো হচ্ছে না, বরং তুমি নিজে ফেঁসে যাবার কাজ করছো। তাই যা যা করেছো সত্যি সত্যি বলো। থানায় গিয়ে যদি রিমান্ডের দরকার হয় তাহলে তো। ফেরদৌস শাকিলার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আপু, আমাকে কেন দোষারোপ করছেন বলেন? আমি কি এমন করেছি? সাজু বলল, একটা অপরিচিত মেয়ের সঙ্গে পরিচয় হবার সঙ্গে সঙ্গে তার প্রতি অতিরিক্ত এই আপ্যায়ন আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে ফেরদৌস ভাই। সাজু ভাই, আপনাকে কিন্তু আমি নিজেই এনেছি এই মামলার রহস্য সমাধান করতে। যদি আমার কোনো অপরাধ থাকতো তাহলে আমি আপনাকে কেন আনবো? আমি তো জানি আপনি এলেক্ষুনি বের হবেই। আপনি বুদ্ধিমান। ওই যে অতিরিক্ত বাড়াবাড়ি, তুমি বেশি ভালো হতে গিয়ে সমস্যা পাকিয়ে গেছে। লেবু কচলালে তেতো হয়ে যায়। সবকিছুই পরিমাণ মতো করতে হয়, না হলে বিপদ। আমি এখন বুঝতে পারছি সেটা। যদি জানতাম এভাবে ফেঁসে যাব তাহলে কিছুতেই তাদের সঙ্গে যোগাযোগ করতাম না, আর আপনাকে ডাকার কোনো প্রশ্নই আসতো না সাজু ভাই। এমন সময় ডাক্তার এসে বলল, সাজ্জাদ এখন মোটামুটি বিপদমুক্ত। সে নাকি তার স্ত্রী শাকিলার সঙ্গে কথা বলতে চায়। সবাই শাকিলাকে সন্দেহ করেছে শুনে সে মন খারাপ করেছে। সুতরাং আপাতত আলোচনা এখানে স্থগিত করা হয়েছে। সবাই দাঁড়িয়ে আছে। সাজু ভাই, রামিসা, ওসি সাহেব ও শাকিলা সবাই সাজ্জাদের কেবিনে প্রবেশ করলো। শাকিলা কেবিনে প্রবেশ করেই আবার কান্না শুরু করে দিল। তারপর বেডের কাছে গিয়ে সাজ্জাদের মাথা বরাবর ফ্লোরে বসে সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, তুমি বিশ্বাস করো, তোমাকে আমি মারতে চাই নাই। এরা সবাই আমাকে ভুল বুঝছে। সাজ্জাদ আস্তে আস্তে বলল, আমি জানি তুমি এমনটা করতে পারো না। ওসি সাহেব, আপনি ওকে কিছু বলবেন না, আপনারা আসল খুনি বের করতে চেষ্টা করুন। সাজু বলল, আমি যদি আপনাকে কিছু প্রশ্ন করি তাহলে কি উত্তর দিতে পারবেন? জি, চেষ্টা করব। সাজু তখন নিজের মোবাইলের স্ক্রিন সাজ্জাদের দিকে তাক করে ধরলো। বলল, দেখুন তো এই প্রকৃতির পিকচারটা কেমন লাগে? সাজ্জাদ তাকিয়ে দেখে মোবাইলের স্ক্রিনে কোনো প্রকৃতির পিকচার নেই। সেখানে মাত্র কয়েকটি লাইন লেখা আছে ডায়েরি সফটওয়্যারে। সাজ্জাদ বিড়বিড় করে পড়ছে সামনের লেখা। সাজ্জাদ ভাই, আপনাকে কিছু প্রশ্ন করব, তারপর আপনি হুট করে বলবেন আপনার বাসায় ড্রয়িং রুমে একটা লুকানো ছোট্ট ক্যামেরা আছে। সেদিন রাতে কি কি হয়েছে সেটা সেই ক্যামেরা পেলেই জানা যাবে। আমি জানি ক্যামেরা নেই, কিন্তু তবুও আপনাকে এটা বলতে হবে, কারণ সেই কথা পুলিশ সহ সবাই জানতে পারবে আর খুনির কানে পৌঁছে যেতে পারে। সাজ্জাদ অবাক হয়ে গেল। সাজুর দিকে তাকিয়ে বলল, বাহ, অনেক সুন্দর লাগছে। আপনার মানসিকতা সুন্দর করার জন্য ছবিটি দেখালাম।
এবার বলেন সেদিন রাতে আপনার বাসার ড্রয়িং রুমে কি হয়েছিল? আমি রাত 2:30টার দিকে বাসায় গেলাম। দরজা খোলা দেখে অবাক হলাম, কারণ আমি জানতাম শাকিলা নোয়াখালী চলে গেছে আমার সন্ধান করতে। তারপর আমি ভেতরে প্রবেশ করতেই কেউ একজন আমার মাথায় সজোরে আঘাত করে। কে ছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না। মুহূর্তের মধ্যে আমি ফ্লোরে লুটিয়ে পড়ি। আপনি কি দেখেছিলেন যে আপনার শ্বশুরের লাশ পড়ে আছে? না, দেখতে পাইনি, কারণ বাতি বন্ধ ছিল।